দেখো, ঝুঁকির উৎস ও অনিশ্চয়তা 9.4 নম্বর টপিকে আমাদের আছে। দেখো, ঝুঁকির উৎস আমাদের বিভিন্ন কোন কোন উৎস থেকে আমাদের এই ঝুঁকিটা আসে আর কি, সেগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো যেগুলো হলো আমাদের কিছু কিছু ঝুঁকি প্রত্যক্ষভাবে ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করে। এগুলো আমাদের যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের এগুলা প্রভাব পড়ে, বা কোনটা ঝুঁকি বেশি হলে যেমন আয়টা বেশি হয়, আর ঝুঁকি কম হলে আয়টা কম হয়। যেখানে তোমার ঝুঁকি বেশি হলে ঝুঁকির সাথে আয়ের হলো ধনাত্মক সম্পর্ক। যদি ঝুঁকি বেশি হয় কী হবে, আয় বেশি হবে। ঝুঁকি যদি কম হয় তখন আমাদের আয়টাও কম হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের ঝুঁকিটা বিদ্যমান, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে আমাদের ঝুঁকিটা রয়েছে। তো এর সাথে আমাদের প্রথমে যেই উৎস ও ঝুঁকির উৎস অনিশ্চয়তা, তার মধ্যে প্রথমটা আছে কি, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি হলো দুই প্রকার। একটা হলো ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হলো আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে আবার দুই প্রকার, সেটা হলো সুদের হারের ঝুঁকি, আর একটা হলো তারল্য ঝুঁকি। আর ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ ও বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে আবার তিন প্রকার, মানে দুইজনের দৃষ্টিকোণ থেকেই একত্রে আমাদের আবার তিন প্রকার। সেটা হলো বিশেষ ঘটনার ঝুঁকি, তারপরে বিনিময় হার ঝুঁকি এবং ক্রয় ক্ষমতার ঝুঁকি। তো এর মধ্যে প্রথমে আমাদের যেটা আছে কি, ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি, যেটা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ হতে। ব্যবসা প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে আমাদের যে ঝুঁকি প্রথমটা, সেটা হলো ব্যবসায়িক ঝুঁকি। প্রথমে যেটা বলা, এর সংজ্ঞাটা কি আমাদের, যেটা হলো কোম্পানির আয় হতে পরিচালনা ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে আমাদের কি বলে, ব্যবসায়িক ঝুঁকি বলে। এই শয়তানি করছে কারা, 269। দেখো, তাহলে ব্যবসায়িক কোম্পানি আয় হতে পরিচালনা ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে আমাদের ব্যবসায়িক ঝুঁকি বলে। যেটা কি আমাদের একটি ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের বিভিন্ন আয় হতে হয়। আয় কীভাবে আসবে, আয়টা আমাদের হয় বিভিন্ন ফিক্সড অ্যাকাউন্টের মাধ্যমে আসবে, বা ব্যাংকের মাধ্যমে, বা সুদের মাধ্যমে আসবে, আর না হলে ব্যবসা বাণিজ্য করে বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় হবে বা মুনাফা হবে। এই মুনাফা থেকে আমাদের যেই সকল পরিচালনা ব্যয় এখন একটা প্রতিষ্ঠান ধরো করতে গেলে অনেক প্রকার ব্যয় আছে। আমার কর্মচারীর বেতন প্রদান করতে হবে, অফিসের বেতন প্রদান করতে হবে, তারপর অফিসিয়াল যে ভাড়াটা, গুদাম ভাড়া, তারপরে হলো কারখানা ভাড়া, এবং তার সাথে পরিচালিত যেই অফিসটা আছে এই অফিসের ভাড়াটা প্রদান করতে হয়, এবং আনুষঙ্গিক আমাদের পরিবহন প্লাস অনেক খরচ আছে। এইটা হলো আমাদের পরিচালনার ব্যয় মেটাতে গেলে ব্যয় মেটানো লাগে এই একটা ব্যবসায় পরিচালনা করতে গেলে। এখন আমাদের আয় যদি সেই পরিমাণ না হয়, আমাদের আয় যদি একটা নির্দিষ্ট পরিমাণ যদি না হয়, তাহলে আমরা এই পরিচালনা ব্যয় মেটাতে পারবো না। এখন ধরো আমাদের ব্যয় হচ্ছে 50,000 টাকা, আমরা যদি আয় করি 40,000 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সব ব্যয় মেটাতে পারবো না, কিছু না কিছু আমাদের বাড়তি থেকে যাবে, বা ঋণের পরিমাণ বেড়ে যাবে। তখন আমি তাদেরকে বকেয়া বেতন না পরিশোধ করতে পারে, তাদের বকেয়া বেতনের পরিমাণ বেড়ে যাবে, বা আদার যে সকল আমাদের পাওনাদাররা আছে তাদের খরচগুলো আমরা মেটাতে পারবো না। এখন এই সকল ঝুঁকির কারণে, বা এই ব্যবসায়ের আয় থেকে আমাদের যদি পরিচালনা ব্যয় মেটাতে না পারার সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যবসায় ঝুঁকি বলা হয়। এরপরে দেখো, ব্যবসা ঝুঁকির কিছু উদাহরণ আছে আমাদের। ব্যবসা ঝুঁকি কীভাবে সৃষ্টি হতে পারে, তার মধ্যে কাঁচামাল ক্রয় হতে পারে। যদি আমাদের আয় না হয়, আমরা যদি একটা পণ্য বিক্রয় করে, যদি আবার এরকম হতে পারে যে আমরা ধরো ধারে বিক্রয় করছি বেশি, ধারে বিক্রয়ের ফলে আমার হাতে এখন নগদ টাকা নাই। এখন আমার পরের দিন আমাদের তো উৎপাদন প্রতিদিন করতে হবে। এখন উৎপাদন করতে গেলে আমি যদি কাঁচামাল ক্রয় করি, তাহলে কাঁচামাল ক্রয়ের জন্য আমার নগদ অর্থ প্রয়োজন হয়। তো এই নগদ অর্থ যদি আমরা পরিশোধ করতে না পারি, অথবা আমরা এই নগদ অর্থ কাঁচামাল যদি ক্রয় করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হবে, উৎপাদনটা বন্ধ হয়ে যাবে। তো এই কারণে আমাদের আয়টা নিয়মিত হতে হবে, এবং আয়ের সাথে ব্যয়টাও আমাদের সামঞ্জস্য হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেন ব্যবসায়িক ঝুঁকিটা কমাতে পারবো। এরপরে কি আছে, শ্রমিকের বেতন, যেটা বললাম যে আমাদের আয় যদি না হয়, আয় যদি কম হয় ব্যয়ের থেকে, আমাদের যদি আগে তো ব্যয় করব, তারপরে একটা পণ্য কাঁচামাল ক্রয় করব, তারপর তার শ্রমিকের কাজে লাগাবে, সেই শ্রমিক উৎপাদন করে একটা ফিনিশ গুডস
গুডস তৈরি করলে তখন আমাদের এটা শ্রমিকের বিক্রয় করে আমরা সেই পণ্যটা বিক্রয় করে শ্রমিকের বেতন দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু বেতন দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের আয়টা হতে হবে বেশি হতে হবে, যেন শ্রমিকের বেতনটা যেন ভালোভাবে পরিশোধ করতে হবে। এরপরে অফিসের ভাড়া আছে, বিমা খরচ আছে। বিমা খরচ কি আমাদের যে কারখানা যে সকল মালামাল আছে এবং যারা কর্মচারী আছে তাদেরকে জীবন বিমা করা হয়। তো এই সকল বিমার যে সকল খরচগুলো আছে এগুলো আমাদের ব্যবসায়িক আয় থেকে প্রদান করা হয়। আরেকটা দেওয়া আছে কি মেশিনারিজ ক্রয়। মেশিনারিজ ক্রয় কোনটা, যেটা আমাদের এই আয় পরবর্তীতে যখন আমার ব্যবসা সম্প্রসারণ অথবা আমাদের পুরাতন মেশিনটা রিপ্লেস করতে হবে, এই ক্ষেত্রে আমাদের এই আয় থেকে আমাদের যেই আয়টা হবে বাড়তি আয়টা সেইটা কিছু অর্থ জমিয়ে আমাদের এই মেশিনারিজটা আমরা ক্রয় করতে পারবো। এরপরে কি আছে আমাদের আসবাবপত্র ক্রয়, এবং এর সাথে সাথে আমাদের যদি প্রয়োজন হয় বিভিন্ন আসবাবপত্র আমরা ক্রয় করব। এই আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে আমরা এই আসবাবপত্রটা ক্রয় করব আমাদের ব্যবসায় পরিচালনার ব্যয় হিসেবে, এবং আয় হতে আমরা এই আসবাবপত্রগুলো ক্রয় করব। এগুলো হলো আমাদের উদাহরণ। তাহলে আমাদের যদি আসে কাঁচামাল ক্রয়, তা কাঁচামাল ক্রয় দিলে আমরা কী ধরনের ব্যবসায়িক ঝুঁকি বলবো? এটা ব্যবসায়িক ঝুঁকি, বা এটা হলো কাঁচামাল ক্রয় আমাদের ব্যবসায়িক ঝুঁকি। এটা আর্থিক ঝুঁকি। তাহলে তোমাদের নৈবিত্তিক অপশন থাকলো যে কাঁচামাল ক্রয় এটা কী ধরনের ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, বিশেষ কোনো ঝুঁকি, নাকি কোম্পানি ঝুঁকি। যেই ঝুঁকি দেয় তোমাদের এটা ব্যবসায়িক ঝুঁকি লিখবা। এবং এই সব বিষয়গুলো যখন মুখস্থ করে ফেলবা, এটা তোমাদের যখন করতে পারবা সৃজনশীল লিখবা, সেই সৃজনশীলের ক্ষেত্রেও এভাবে সুন্দর করে লিখতে পারবা। যে আমাদের প্রথমে একটা সংজ্ঞা দিবা, তারপরে তার উদাহরণ দিবা, উদাহরণ দেওয়ার পরে আমাদের আরও কি যে সকল পয়েন্টগুলো আছে বা যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেগুলো তোমরা ভিতরে লিখবা, তাহলে তোমাদের বেশি মার্ক আসবে। তাহলে দেখো আমাদের ব্যবসায়িক ঝুঁকিটা কি? কোম্পানি আয় হতে পরিচালনা ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে আমাদের ব্যবসায়িক ঝুঁকি বলে। এবং ব্যবসায়িক ঝুঁকিগুলো কী কী? কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ, মেশিনারিজ ক্রয় এবং আসবাবপত্র। তৃতীয় নম্বরে দেখো পরিচালনা খরচের মধ্যে আমি তো লাউডলি বলতেছি, তোমাদের নেটে হয়তো সমস্যা, তোমার নেটে হয়তো সমস্যা, তুমি শুনতে পাচ্ছ না। দেখো একটু পরে ওয়েট করো, নেট ভালো হলে শুনতে পারবা। দেখো 3 নম্বর পয়েন্ট, যেটা পরিচালনা খরচের মধ্যে দুইটি অংশ হলো স্থির পরিচালনা ব্যয় আর এটা হলো পরিবর্তনশীল পরিচালনা ব্যয়। এখন আমাদের আমরা ব্যয় বলছিলাম দুই প্রকার, একটা কি স্থির ব্যয় আর একটা হলো আমরা স্থির ব্যয় আর এটা হলো পরিবর্তনশীল ব্যয়। এখন স্থির ব্যয় কোনগুলা? যেই ব্যয়গুলো আমরা কি করতে পারি না, চাইলেও কমাতে পারি না। যেমন গুদাম ভাড়া। এখন একটা গুদাম আমরা যত বড় ভাড়া নিই না কেন, সেই গুদামে আমরা যদি পণ্য রাখি তাও আমাকে ভাড়া প্রদান করতে হবে। যদি সেই গুদামে আমি যদি পণ্য রেখে ফুল করে ফেলি তাও আমাকে ভাড়া প্রদান করতে হবে। যতটুকু আমি রাখবো এটা আমার ব্যাপার, আমি যতটুকু ভাড়া রাখছি আমার ভাড়া প্রত্যেক মাস শেষে প্রদান করতে হবে। এটা হলো আমাদের স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় কোনটা? যেটা হলো আমাদের উৎপাদনের সাথে জড়িত। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করো। দেখো পরিবর্তনশীল পরিচালনা ব্যয় কোনগুলা? যেগুলো হলো আমার উৎপাদনের সাথে জড়িত এবং উৎপাদন বাড়ার সাথে সাথে আমার এই ব্যয়টাও বৃদ্ধি পায়। ধরো 10 টাকা যদি আমি উৎপাদন ব্যয় হয় আমার, উৎপাদন ব্যয় প্লাস 10 টাকা, এরপরে আমি যদি 20 একক উৎপাদন করি আমার উৎপাদন ব্যয় হবে 20 টাকা। এইভাবে যত বেশি আমরা উৎপাদন করব আমার পরিচালনা ব্যয়টাও তত বেশি হবে। এরপর পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকি। তার মানে এই যে পরিচালনা খরচ যেগুলো আছে আমাদের স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যেগুলো আছে, সেই ব্যয়গুলো আমাদের পরিবর্তনশীল বা পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকিটা সৃষ্টি হয়। আবার কোনো কোম্পানি পরিচালনা ব্যয় মেটানোর ক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং পরিচালনা খরচ এর মিশ্রণ, অর্থাৎ স্থির ও চলতি খরচের অনুপাতের উপর। তাহলে দেখো আমাদের যে সকল খরচগুলো আছে, এই যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, এগুলো আমাদের মেটাতে হবে। তাই আর মেটানোর জন্য আমার একটা আয় লাগবে স্থিতিশীল। দেখো আমি কোনো বছর আয় করলে, আয় স্থিতিশীলতা মানে কি, যে প্রত্যেক বছর একটা সমপরিমাণ আয় করা। যেমন এটা সমপরিমাণ আয় হয় যখন আমরা ব্যাংকে টাকা রাখি, তখন একটা নির্দিষ্ট হারে সুদ রাখি। যে প্রত্যেক বছর যদি আমি 5,000 করে
ধরো 5 লক্ষ টাকা রাখলাম, 5% করে সুদ পাইলাম, তাহলে সুদ পাইলে আমাদের 5,000 টাকা করে হবে। তো সেই 5,000 টাকা আমরা কী করবো, 5,000 করে প্রত্যেক বছর বছর আমরা পাবো। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু এরকম নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যায় না। ব্যবসায় একবার হয়তো 10,000 ইনকাম হবে, আরেকবার হয়তো 50,000 ইনকাম হবে, মানে এ করে। তো এই যে আয়ের ফারাক দেখো, 10,000 থেকে 50,000 এটার কিন্তু স্থিতিশীল আয় না। এটা হলো তোমাদের যেটা বলে অস্থিতিশীল আয়, যেটা হলো একবার 10,000 হলো, একবার 50,000 হলো। এই আয়ের মধ্যে অনেক ফারাক আছে বা অনেক পার্থক্য আছে। স্থিতিশীল আয় বলতে সেটাই বোঝায় যেটা আমার ধরো এই বছর 50,000 টাকা আয় হলো, এবং তারপরে 51,000 হয়তো বাড়তে পারে, 51,000 আবার যদি কমতে পারে, কমলে খুব বেশি কমবে না, 49,000, মানে এর কাছাকাছি থাকবে। এরকম কাছাকাছি, মানে এক্স্যাক্ট কেউ ফিগার আসবে না। কারণ আমি যে এই বছর 50,000 টাকা আয় করছি, এটা কিন্তু প্রত্যেক বছর ব্যবসায়ের ক্ষেত্রে এটা সম্ভব না। কারণ কোনো বছর হয়তো আমার পণ্যটা একটু বেশি বিক্রি হতে পারে, চাহিদার কারণে একটু বেশি হতে পারবে, কোনো বছর একটু কম হতে পারে, সেটার কাছাকাছি থাকবে। কখনো এটা এত বেশি হবে না বা পার্থক্য হবে না। যখন বেশি পার্থক্য হবে তখন আয়ের ক্ষেত্রে আমাদের আর স্থিতিশীল থাকবে না। কোনো বছর ধরো 10,000 হলো, কোনো বছর 50,000 হলো, আবার কোনো বছর 1,00,000 টাকা ইনকাম হলো। তো এই ক্ষেত্রে আমাদের আয়ের স্থিতিশীলতা হবে না। তো আয়ের স্থিতিশীল হতে হলে অবশ্যই যে প্রত্যেক বছর যে একটা নির্দিষ্ট পরিমাণ ওর কাছাকাছি যেন থাকে। যদি 50,000 ইনকাম হয়ে থাকে আমার বিক্রয়, তাহলে ওর কাছাকাছি যে 49,000 অথবা 51,000 বাড়লেও 51,000 হবে, এর কাছাকাছি থাকলে আমাদের এটা আয়ের স্থিতিশীলতা বলা হবে। যে আয়ের স্থিতিশীলতা যদি থাকে তাহলে আমাদের এই পরিচালনা ব্যয়টাও মেটাতে আমরা সক্ষম হব। কারণ যখন আমাদের 10,000 ইনকাম হবে, আবার কোনো বছর 50,000 হবে, 50,000 হলে তো আমরা ব্যয়গুলো মেটাতে পারবো। আবার যে বছর 10,000 হবে সেই বছর কিন্তু আমরা পরিচালনা ব্যয় মেটাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের আয়ের স্থিতিশীলতা থাকলে এই সকল ব্যয়গুলো বা ব্যবসায়িক ঝুঁকিটাও আমাদের সৃষ্টি হবে না বা কম হবে, আমাদের এটা মিনিমাইজ করতে পারবো। তারপরে দেখো যে বিক্রয় আয় স্থিতিশীল না থাকলে, অর্থাৎ বিক্রয়োগ্য আয় কোনো সময় বেশি আবার কোনো সময় কম হলে প্রতিষ্ঠানের ব্যয় মেটানো অনিশ্চয়তা দেখা যায়। যেটা তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝাই দিলাম যে কোনোবার যদি আমাদের বেশি হয়, যে 50,000 হলো, আবার কোনোবার যদি 10,000 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিচালনা ব্যয় মেটানো অনিশ্চয়তা দেখা দেয়। যে বছর 10,000 হবে সেই বছর কিন্তু আমরা এই শ্রমিকের বেতন বা আদার্স যে সকল খরচগুলো আছে সব খরচ আমরা মেটাতে পারবো না। দেখো আবার, ওয়ালাইকুম আসসালাম। দেখো আবার পরিচালনা ব্যয় স্থির খরচ, যেমন হলো অফিস ভাড়া, যেগুলো বললাম ওই অফিস, দেখো স্থির খরচ কোনগুলো, অফিস ভাড়া, বিমা খরচ, এগুলো কিন্তু স্থির খরচ। আমাদের পরিমাণ বেশি হলে ব্যবসায়িক ঝুঁকি বেশি হয়। তাহলে স্থির খরচগুলো, ধরো আমার অফিস প্রয়োজন নাই, 2 তলার অফিস, বা আমার একটা বিল্ডিংয়ের প্রয়োজন, আমি 2টা রুমের অফিস নিয়ে বসে আছি, অথচ আমার কাজে লাগতেছে না। তো এরকম যদি আমরা বেশি বাড়তি খরচ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ব্যবসার ঝুঁকিটা বেশি হয়। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেব। আমার গুদামে যদি পণ্য, আমি 10,000 পণ্য রাখার ব্যবস্থা হয়, তা আমি যদি তো 20,000 জায়গা নিয়ে তো আমি লাভ নেই আমার, কারণ আমার পণ্যের জায়গা যতটুকু থাকবে রাখার ততটুকুই আমার নিতে হবে। আবার অফিস ভাড়া, আমার একটা রুম হলেই আমার অফিস ভাড়া হয়ে যায়, বা আমার অফিসের কার্যক্রম সম্পন্ন করতে পারি, সেক্ষেত্রে তো আমি 2টা রুম নিয়ে আমার খালি বাড়তি খরচ বা স্থির খরচগুলো বাড়ানোর প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে যতগুলো ব্যবসায়ের ক্ষেত্রে দেখতে হবে, অপ্রয়োজনে যত প্রকার খরচগুলো আছে সেই অপ্রয়োজনীয় খরচগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে। বুঝতে পারলে? আবার পরিচালনা ব্যয়, আবার আর লাস্টের পয়েন্ট যেটা, যদি কোম্পানি সম্পূর্ণ আভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে, অর্থাৎ কোম্পানি কোনো বহিস্থ অর্থায়ন না করে, তখন মুনাফা সংক্রান্ত এই অনিশ্চয়তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। এবং এই উৎস হিসাবে বিক্রয় মূল্য পরিবর্তন এবং বিক্রয়ের পরিমাণ পরিবর্তন এবং উৎপাদনের উপকরণ ও এর মূল্য পরিবর্তন এবং অতিরিক্ত খরচের প্রবণতা ইত্যাদি। মানে এই যে আমাদের যেই ব্যবসায়িক ঝুঁকিটা আছে, এই ব্যবসায়িক ঝুঁকিটা আমরা কিভাবে সৃষ্টি হয়, বা আমরা এইটা মূল্যটা কিভাবে তৈরি হয়, বা এই ব্যবসায়িক ঝুঁকিটা কিভাবে
অনিশ্চয়তার দিকে যায়, সেগুলো হলো এই বিক্রয় মূল্য পরিবর্তনের কারণে। সাধারণত যখন আমাদের ধরো একটা পণ্যের মূল্য 20 টাকা আছে, সেই পণ্যের মূল্য যদি আমরা হঠাৎ করে বাড়ায় দেয় 25 টাকা করে, তাহলে কিন্তু ক্রেতারা কিনতে আকৃষ্ট কম হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক ঝুঁকিটা সৃষ্টি হবে। আবার বিক্রয়ের পরিমাণ পরিবর্তন, ধরো আমার চাহিদা আছে 10,000 এককের বা 10,000 পণ্যটা আমার বিক্রি হয় প্রতিদিন। এখন আমি যদি 15,000 বাড়তি যদি আরও 5,000 উৎপাদন করে রাখি, তাহলে কিন্তু 5,000 আমার কী হবে, অবসরে পড়ে থাকবে, মানে এই 5,000 বিক্রয় হবে না, আমার গুদামে পড়ে থাকবে। তো পড়ে থাকলে আমার লস হবে, এই ক্ষেত্রে আমার ব্যবসায়িক ঝুঁকিটা বৃদ্ধি পাবে। আর ঠিক আছে, উপাদানের উপকরণ, যদি উপাদানের উপকরণের দাম যদি বেড়ে যায়, যেমন একটা সাবান উৎপাদন করতে গেলে আমাদের বিভিন্ন প্রকার ম্যাটেরিয়াল লাগবে, চর্বি লাগবে, প্লাস হলো অন্যান্য যে সকল কেমিক্যালগুলো, এই কেমিক্যালগুলো লাগবে। এখন এই উপকরণের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমাদের সাবানের দাম অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রেও আমাদের ব্যবসায়িক ঝুঁকিটা সৃষ্টি হয়। আবার কি আছে, এবং উপকরণের মূল্য পরিবর্তন এবং অতিরিক্ত খরচের প্রবণতা, যেটা বললাম যে অতিরিক্ত খরচ, আমার অফিসের একটা রুমেই আমি কাজ করতে পারি, কিন্তু তার থেকে যদি বেশি আমি রুম নিই, তাহলে সেটা আমাদের অতিরিক্ত খরচ হবে। আবার যদি ধরো সবাই বিক্রয় করতে, এখন বিক্রয়কারী তো সবাইকে তো চা নাস্তা দেওয়া হয় না, যারা একটু স্পেশাল তাদেরকে চা নাস্তা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের সবাইকে যদি দিতে যাই, তাহলে সেটা খরচের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হলো যে ব্যবসায়িক ঝুঁকিগুলো আছে, যেই অফিসের কাঁচামাল বা শ্রমিকের বেতন, অফিসের ভাড়া এবং বিমা খরচ এবং মেশিনারিজ এবং আসবাবপত্র ক্রয়, এই সকল ব্যয়গুলা কমিয়ে এবং অতিরিক্ত খরচগুলা কমিয়ে আমরা বিক্রয় মূল্য যে সকল ব্যবসায়িক ঝুঁকিগুলো আছে এগুলো কমিয়ে রেখে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হবে। সবাই কি বুঝতে পারছো? তারপরে আমাদের দেখো আর্থিক ঝুঁকি। ব্যবসায় দৃষ্টিকোণ থেকে দুই প্রকার ঝুঁকি ছিল, একটা হলো ব্যবসায়িক ঝুঁকি আর একটা হলো আর্থিক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকিটা কি, আমাদের ফার্মের মূলধন কাঠামো, ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ ও আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আমাদের আর্থিক ঝুঁকি বলে। তাহলে আমরা দেখো একটা ব্যবসা পরিচালনা করতে, ওই যে আগের ঝুঁকিটা কি হলো, আমাদের ব্যবসায়িক ঝুঁকিটা বললো যে নিজস্ব মূলধন যদি ব্যবহার করা হয় সম্পূর্ণ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক ঝুঁকিটা বেশি হয়। এখন এই আর্থিক ঝুঁকিটা আমরা যখন ব্যবসা পরিচালনা করতে গেলে, আমরা যখন নিজস্ব মূলধনটা থাকবে না, সেই নিজস্ব মূলধন না থাকলে আমরা কি করব, তখন বিভিন্ন জায়গা থেকে ঋণ নেব। হয় আমার বন্ধুর কাছ থেকে ঋণ নিতে পারি, আমার ফ্যামিলির লোকজনের কাছে ঋণ নিতে পারি, আর যদি না থাকে তখন আমরা ব্যাংক থেকে ঋণ নিতে পারি, অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ গ্রহণ করতে পারি। এখন আমার যদি ঠিকমতো আয় না হয়, তাহলে কিন্তু এই ঋণ এবং ঋণের সুদ আমরা পরিবর্তন করতে, প্রত্যেক ক্ষেত্রে আমরা ঋণ নিলে কিন্তু একটা নির্দিষ্ট হারে আমাদের সুদ প্রদান করতে হবে, আসলটাও পরিশোধ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের সুদটাও পরিশোধ করতে হবে। এখন আমার যদি আয়টা ঠিকমতো না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঋণ মূলধন এবং এই সুদ এবং সুদের আসল পরিশোধ করতে ব্যর্থ হব। এবং এই ক্ষেত্রে যেই ঝুঁকিটা, সুদ এবং সুদের আর ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেই আমাদের আর্থিক ঝুঁকি বলা হয়। তাহলে আর্থিক ঝুঁকি কাকে বলে, আমাদের ফার্মের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আমাদের আর্থিক ঝুঁকি বলে। অর্থাৎ কোনো বিনিয়োগ হতে ঋণকৃত মূলধনের সুদ এবং সুদসহ ঋণের অর্থ পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ যদি না থাকে, তাহলে আমাদের আর্থিক ঝুঁকি হয়ে থাকে বা আর্থিক ঝুঁকি বলে। তাহলে আমরা আর্থিক ঝুঁকি, আমাদের ঋণ এবং ঋণের সুদ কিন্তু অবশ্যই পরিশোধ করতে হবে, এবং এই ঝুঁকিগুলো আমরা পরিশোধ করতে না পারলে আমাদের এই ঝুঁকিটা, আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হবে। তারপরে তাহলে আর্থিক ঝুঁকিটা কিভাবে সৃষ্টি হয়, সুতরাং ঋণ গ্রহণের মাধ্যমে আমাদের আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হয়, অন্য কোনো মাধ্যমে আমাদের এই আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে না। তাহলে আমরা আগেরটা বললাম যে ব্যবসায়িক ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়, আমাদের কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ, মেশিনারিজ ক্রয়, আসবাবপত্র ক্রয় ইত্যাদির মাধ্যমে আমাদের কি হয়, ব্যবসায়িক ঝুঁকিটা সৃষ্টি হয়। আর যদি বলে ঋণ গ্রহণের মাধ্যমে কোন ঝুঁকি সৃষ্টি হয়, তখন আমরা কি উত্তর দেব,
আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় বা আর্থিক ঝুঁকির উদ্ভব হয়। তারপর 3 নম্বর পয়েন্ট দেখো, যদি কোনো প্রতিষ্ঠান ঋণকৃত মূলধন না থাকে তাহলে এই প্রতিষ্ঠানে কোনো আর্থিক ঝুঁকি থাকবে না। ধরো একটা প্রতিষ্ঠান সমস্ত নিজস্ব মূলধনের দিয়ে কাজ করছে, যে আমরা কোনো প্রকার ঋণ গ্রহণ করে নাই, কোনো ব্যাংক থেকে না, কোনো আত্মীয় স্বজন থেকে না, কোনো বন্ধু বান্ধব থেকে না, কারোর কাছ থেকে আমরা কি করে নাই, ঋণ গ্রহণ করে নাই। যদি ঋণ গ্রহণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্রকার আর্থিক ঝুঁকি থাকবে না। আর 4 নম্বর পয়েন্ট দেখো, ঋণকৃত মূলধন ব্যবহার করে কোম্পানি যেমন শেয়ার হোল্ডারদের আয় বৃদ্ধি করতে পারে, তেমনি ঋণের সুদ ও আসল পরিশোধ করতে না পারলে কোম্পানি আর্থিক ঝুঁকির মধ্যে জড়িত হলে দেউলিয়া হতে পারে। এরকম এই যে আমাদের যেই ঋণগুলো আছে, যে বাড়তি যে ঋণ নেব ব্যাংক থেকে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেব, এই ঋণ যদি আমরা সঠিকভাবে পরিশোধ করতে না পারি তখন আমরা দেউলিয়া, আদালত কর্তৃক দেউলিয়া হয়ে যেতে পারে। এবং দেউলিয়া হয়ে গেলে আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ হয়ে যাবে, তখন আমরা অন্যভাবে পরিচালনা করতে পারবো না। আর সর্বশেষ, আর্থিক ঝুঁকি নির্ভর করে ঋণ মূলধনের পরিমাণ ও করের হারের উপরে। আমাদের ঋণ মূলধন, এখন আমার ক্ষমতা নেই, আমার ব্যবসায় পরিচালনার ক্ষমতা হলো 5 লাখের, আমি যদি 10 লাখ ঋণ নিয়ে বসে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিশোধের ক্ষমতা থাকবে না। ধরো আমাদের যে পরিমাণ সম্পদ থাকে সেই পরিমাণই আমরা সুদ নেওয়া উচিত, এবং এর করের উপরে নির্ধারণ করে। কারণ আমার সম্পদ ধরো আছে দোকানে 5 লক্ষ টাকার, আমি যদি 10 লক্ষ টাকার ঋণ নিই তাহলে আমার বিক্রি করলেও সেই মালামালগুলো বিক্রি করলেও আমি এই ঋণটা পরিশোধ করতে পারবো না। সুতরাং আমার যে পরিমাণ সম্পদ থাকবে আমি সেই পরিমাণ ঋণ নেব, বা আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় ঋণ নিতে হবে, এত অতিরিক্ত পরিমাণ ঋণ নেব না যেটা আমাদের যেন পরিশোধ করতে না পারি, এবং যদি পরিশোধ করতে না পারি তাহলে কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো আমাদের লাস্ট এই বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি আবার কত প্রকার, 2 প্রকার। একটা হলো আমাদের সুদের হারের ঝুঁকি, আর একটা হলো তারল্য ঝুঁকি। আগেরটা আমরা কি দৃষ্টিকোণ থেকে দেখছিলাম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে 2 প্রকার, সেটা ব্যবসায়িক ঝুঁকি দেখছি এবং আর্থিক ঝুঁকি দেখছি। ব্যবসায়িক ঝুঁকিটা কি আমাদের ছিল, যেটা হলো আয় থেকে পরিচালনার খরচগুলো মেটানোর, ব্যবসায় পরিচালনার খরচগুলো মেটাতে না পারার সম্ভাবনাকে আমাদের কি বলে, ব্যবসায়িক ঝুঁকি বলে। আর আর্থিক ঝুঁকি কোনটাকে বলে, যে ঋণ আর ঋণের সুদ পরিশোধ করার অক্ষমতা বা সক্ষমতাকে না পারার সম্ভাবনাকে আমাদের আর্থিক ঝুঁকি বলে। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমাদের 2 প্রকার, একটা হলো সুদের হারের ঝুঁকি আর একটা হলো তারল্য ঝুঁকি। দেখো সুদের হারের ঝুঁকি বলতে আমাদের কি বোঝায়, যে ব্যবসায় প্রতিষ্ঠানে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমাদের সুদের হারের ঝুঁকি বলে। দেখো আমরা একটা প্রতিষ্ঠানেতে ঋণ নিছি, ধরো ঋণ আমাদের প্রয়োজন, ঋণ নিছি, ঋণ নেওয়ার ফলে আমাদের তো একটা নির্দিষ্ট, যখন আমরা ঋণ নেব তখনই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সুদের কথা লেখা থাকবে আমাদের ঋণপত্রের চুক্তিতে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ঋণের ক্ষেত্রে পরিবর্তনশীল থাকে, তো অনেক ক্ষেত্রে এই পরিবর্তনশীল থাকলে এই ঋণের সুদের হারের ঝুঁকিটা তখন সৃষ্টি হয়। রোলকেও চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই, আমি রোল ডাকবো, ক্লাস শেষে আমাদের রোল ডাকবো, সবাই সেকেন্ড টাইম সবাই জয়েন করবা। দেখো তারপরে ভবিষ্যতে আমাদের যেটা বলতেছিলাম, যে সুদের হার ঝুঁকি বলতে আমাদের যেই ঋণ মূলধন নেব, এই ঋণের সুদটা আমরা ধরো এখন 10% আছে, এখন পরিবর্তন হয়ে আমার 11% করে ফেললো। অনেক সময় ঋণটা পরিবর্তনশীল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ঋণের ঝুঁকিটা বা সুদের হারের ঝুঁকিটা সৃষ্টি হবে। আবার অনেক সময় দেখা যায় যে আমি আজকে ঋণ নেব হলো 10% হার সুদে, কিন্তু সরকারের নীতির পরিবর্তনের কারণে সরকার দেখা গেল অনেক সময় অনেক নীতি, বাংলাদেশ ব্যাংক সরকারের হয়ে কাজ করে, কি সুদের ক্ষেত্রে কাজ করে বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংক যদি নীতি পরিবর্তন করে যে আমাদের সুদের হার এখন থেকে আর 10% থাকবে না, আমাদের 11% হবে, অথবা কমিয়ে ফেলতেও পারে, কমিয়ে ফেললে আমাদের 8% হবে। তো এই ক্ষেত্রে আমাদের সুদের হার যখন কমে যাবে তখন বিনিয়োগটা বেড়ে যাবে, তখন মানুষ ঋণ নেবে বেশি সুদের হার কমে গেলে। আর যখন আমাদের সুদের হার বৃদ্ধি পাবে তখন সেই ক্ষেত্রে মানুষ
ঋণ নিতে আগ্রহী কম হবে, বা ঋণের সুদ যেহেতু ঋণের 1 টাকায় 11 টাকা প্রদান, 100 টাকায় 11 টাকা প্রদান করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেশি প্রদান করতে হলে, বা যখন আমরা 10 লক্ষ 20 লক্ষ টাকা নেব তখন আমাদের অনেক টাকা বেশি প্রদান করতে হবে। তো এই ক্ষেত্রে যখন ঋণের সুদের হার বৃদ্ধি পায় তখন আমাদের বিনিয়োগের পরিমাণ কমে যায়, আর ঋণের সুদের হার যদি আমাদের কমে যায় তাহলে আমাদের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে দেখো, ভবিষ্যতে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য হ্রাস পাবে। যদি আমাদের সুদের হার বৃদ্ধি পেলে কি হবে, বন্ডের মূল্য হ্রাস পাবে এবং বিনিয়োগের মূল্য কমে যাবে, কারণ সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে প্রত্যেকটা পয়েন্টগুলো একটু ভালো করে খেয়াল করবা, যে আমাদের তোমাদের ইয়াতে আসতে পারে, বা এটা শুধু যে তোমাদের পরীক্ষার জন্য তা না, তোমাদের কিন্তু অ্যাডমিশনেও এগুলো খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসতে পারে, যেটা ভবিষ্যতে, তাহলে যদি বলে কোশ্চেনে আসে যে ভবিষ্যতে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য কি হবে, ভবিষ্যতে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য হ্রাস পাবে। তোমাদের ধরো অপশনে দেওয়া থাকলো হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, কোনো কিছু হবে না, সমান থাকবে অথবা স্থিতিশীল থাকবে, এরকম যদি থাকে তাহলে তোমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে বন্ডের মূল্য হ্রাস পাবে। যদি ভবিষ্যতে সুদের হার বৃদ্ধি পায় তাহলে বন্ডের মূল্য কমে যাবে। আবার হলো বিনিয়োগের মূল্য কমে যাবে, বিনিয়োগের মূল্য কমে যাবে এবং সুদের হার এবং বন্ডের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি যে সুদের হার যদি কমে যায় তাহলে বন্ডের মূল্য বৃদ্ধি পাবে, তাই না? আমরা এখান থেকে এই বুঝতে পারি না যে সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ডের মূল্য হ্রাস পাবে, আবার যদি সুদের হার কমে যায় তাহলে বন্ডের মূল্য কি বৃদ্ধি পাবে না? যেহেতু বিপরীত সম্পর্ক বলছে, আমরা বিপরীতটাও জেনে রাখলাম, কারণ এখানে কিন্তু এই কথা লেখা নাই, কিন্তু আমরা বুঝতে পারি যে যদি সুদের হার বৃদ্ধি পায় তাহলে বন্ডের মূল্য হ্রাস পায়। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে সুদের হার যখন হ্রাস পাবে বা সুদের হার কমে গেলে আমাদের বন্ডের মূল্য বৃদ্ধি পাবে। তাহলে বন্ডের মূল্য, সুদের হার এবং বন্ডের মূল্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? বিপরীত সম্পর্ক বিদ্যমান, যে একটা বৃদ্ধি পেলে আরেকটা কমে যাবে। এই যারা রোল দিতে ক্লাসে আসছো, এই রোল দেওয়ার দরকার নেই, তারা ক্লাস থেকে চলে গেলেও আমার কোনো সমস্যা নেই, তোমরা এই রোল দিয়ে চলে যাওয়ার দরকার নেই, আর চ্যাট বক্সে রোল দেওয়ারও দরকার নেই। আমি রোল ডাকবো বলছি না, ক্লাসে আমি রোল ডাকবো। তারপর দেখো, সুতরাং আমরা বলতে পারি যে ভবিষ্যতে সুদের হার বৃদ্ধি পাওয়ার ফলে বিনিয়োগের সম্পত্তির মূল্য হ্রাস পাওয়ার ফলে যে ক্ষতি হচ্ছে তা হলো সুদের হার ঝুঁকি বলা হয়। তাহলে আমরা যদি সুদের হারের বৃদ্ধির ফলে যে ক্ষতি হবে ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে সেই ক্ষতি থেকে আমাদের বা ক্ষতি হওয়ার সম্ভাবনার থেকে আমাদের এই সুদের হারের ঝুঁকি সৃষ্টি হয়। দেখো, তারল্য ঝুঁকিটা কি আমাদের? তারল্য ঝুঁকিটা হলো বিনিয়োগকৃত সিকিউরিটি সমূহ দ্রুত নগদে রূপান্তর করার সম্ভাবনাকে, বা যেই রূপান্তর করতে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে বলে তারল্য ঝুঁকি। তারল্যটা মূলত কি, যে আমাদের নগদ সম্পদটা পাওয়া বা নগদ সম্পদটা আমাদের হাতে থাকা। সাধারণত নগদ সম্পদ তোমাদের হাতে থাকলে বা আমাদের হাতে থাকলে সেই ক্ষেত্রে সবাই নিরাপদ থাকে এই কারণেই, যখন আমার নগদ অর্থ থাকবে তখন আমার কাছে যারা পাওনাদার আছে তারা চাহিদা মতো আমি তাদের পাওনাটা পরিশোধ করতে পারবো। আর যদি চাহিদা মতো তাদের পাওনা পরিশোধ করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এই তারল্য ঝুঁকিটা সৃষ্টি হয়। অনেক সময় তারল্য ঝুঁকি সৃষ্টির কারণে আমাদের যেই পাওনা পরিশোধ করবে, তাহলে পাওনাদারের অর্থ যদি সময় মতো না পরিশোধ করতে পারি তাহলে পাওনাদারের অসন্তোষ সৃষ্টি হবে, এবং অসন্তোষ সৃষ্টি হলে তখন আমাদের কী হবে, যে তারা পরবর্তীতে আমাদের সাথে আর ব্যবসায় টিকিয়ে রাখতে চাবে না, কারণ তাদের থেকে পরবর্তীতে দেখা গেল আমি আর বাকিতেও মাল নিতে পারবো না যদি আমি সঠিক সময়ে মালটা অর্থটা পরিশোধ করতে না পারি। তাহলে এই তারল্যটা এই জন্যই প্রয়োজন যে আমাদের নগদ অর্থটা দৈনন্দিন যে সকল কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি, ধরো একটা কলম প্রয়োজন, আমার যদি নগদ অর্থ দরকার হয় তো আমি কালি প্রয়োজন, ধরো আমাদের কলেজের জন্য যে আমরা যে টিচাররা কালো বোর্ডে লিখি, ব্ল্যাক বোর্ডের জন্য কলম
এখন যদি নগদ অর্থ যদি প্রতিষ্ঠানে না থাকে, সব যদি আমি ব্যাংকে জমায় রাখি, বা আমার ধরো যেটা টাকাটা আসলো আমি দ্রুত সেটা ব্যাংকে জমা দিয়ে দিলাম, এখন ব্যাংকে যাও আমার হাতে তো কিন্তু কিছু নাই। তো সেই ক্ষেত্রে কী হবে, আমাদের এই দৈনন্দিন যে সকল খরচগুলো আছে এই খরচগুলো মেটানোর জন্য আমরা খরচটা মেটাতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই তারল্য ঝুঁকিটা সৃষ্টি হবে। তখন দেখা গেলো একটা কলম কিনতে হলো, আমার একটা চেক কাটতে হচ্ছে, চেক কেটে ব্যাংকের থেকে টাকা তুলে তারপরে আমাকে একটা কলম কিনতে হবে। কিন্তু আমাদের যদি ক্যাশ বক্সে যদি টাকা থাকে তাহলে আমরা সঠিকভাবে খুব দ্রুতই আমরা কী করতে পারবো, আমাদের দৈনন্দিন যে সকল প্রয়োজনগুলো আছে এখন প্রয়োজন মেটানোর জন্য আমরা এই কাজগুলো করতে পারবো। আবার দেখো যে অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানে ধরো চা নাস্তার খরচ আছে, এখন দেখা গেলো কেউ আসছে, আমাদের গেস্ট আসছে বা কোনো ভালো আমাদের যারা ক্রেতা আমাদের মালের বা পণ্যের আমাদের ক্রেতা আছে তারা আসছে, এখন তাদেরকে একটু আপ্যায়ন করতে হবে। এখন আপ্যায়ন করতে গেলে এখন দেখা গেলো আমাদের নগদ টাকার অর্থ নাই, নগদ অর্থ না থাকলে তখন দেখা গেলো এই আপ্যায়ন খরচ হিসেবে বাবদ আমি ব্যাংকে আবার চেক নিয়ে যাচ্ছি, আবার এই থেকে সময়ের প্রয়োজন, ব্যাংকে যেয়ে টাকা তুলে তারপরে আবার আমার টাকাটা নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের নগদে হাতে থাকলে এই ঝুঁকিগুলো সৃষ্টি হয় না। তাহলে বিনিয়োগকৃত সিকিউরিটি সময় দ্রুত নগদ আমাদের যে আমরা আবার বিনিয়োগ করি বিভিন্ন জায়গায়, যে আমরা অন্য কোম্পানির শেয়ার ক্রয় করি, বন্ড ক্রয় করি বা ঋণপত্র ক্রয় করি, এই সকল সিকিউরিটি সমূহ আমাদের কত দ্রুত নগদে রূপান্তর করতে পারি এবং নগদে রূপান্তর করার মাধ্যমে আমাদের এই তারল্য ঝুঁকিটা হ্রাস করতে পারি। দেখো অনেক সময় বিনিয়োগকারীরা নগদ অর্থের প্রয়োজনে এবং তাদের বিনিয়োগকৃত সিকিউরিটি সমূহ বাজারে বিক্রয় করে সহজেই এটা নগদে রূপান্তর করতে পারে। যে সকল পাওনাদার, ধরো আমাদের সময় আছে 3 দিন সময় দিল আমাদের যারা পাওনাদার আমাদের কাছে টাকা পায়, তাহলে সেই ক্ষেত্রে 3 দিন যদি সময় দেয় আমরা আমাদের যেই সিকিউরিটি সময়গুলো আছে এগুলো আমরা বিক্রয় করে তার আমাদের পাওনাদারের টাকা পরিশোধ করতে পারবো। এই ক্ষেত্রে আমরা এই ঝুঁকিগুলো সৃষ্টি হবে না এবং স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা চান ক্রয় মূল্য চেয়ে বেশি মূল্যে সিকিউরিটিটা বিক্রয় করতে। আমি যদি একটা শেয়ার ক্রয় করি, ধরো 100 টাকায় একটা শেয়ার ক্রয় করলাম, তাহলে আমি স্বাভাবিকভাবেই চাবো এই শেয়ারটা আমি 110 টাকায় বিক্রি করতে, কারণ সবাই লাভ চায়, কেউ তো ক্ষতিতে বিক্রি করতে চায় না। এখন তুমি একটা পণ্য হয় বেশি কেউ লাভ করতে চায়, কেউ কম লাভ করতে চায়, কিন্তু সবাই কিন্তু লাভ ছাড়া বিক্রি। অনেক সময় দেখবে আমরা জামা কাপড় কিনতে গেলে অথবা বিভিন্ন পণ্যদ্রব্য কিনতে গেলে ব্যবসায়ীরা বলে এটা আমি আপনাকে আমার লাভ ছাড়াই দিয়ে দিলাম। যতই বলুক না কেন লাভ ছাড়া বা ছাড়া, এটা আসলে লাভ ছাড়া কোনো ব্যবসায়ী তোমাকে পণ্য প্রদান করে না। অনেক সময় তাদের ব্যবসায়িক ক্ষেত্রে তারা এটা বলে থাকে, কিন্তু লাভ ছাড়া আসলে কোনো পণ্যই তারা বিক্রয় করে না। দেখো একটা সহজ দেখো, এই যারা এখন মৌসুমি ব্যবসায়ী, আমের ব্যবসায়ী যারা, তারা দেখবা এই ব্যবসার ক্ষেত্রে তারা কিন্তু অনেক আম ক্রয় করে একবারে। এই আম ক্রয়ের ফলে দেখবা যে কিছু ছোট আম থাকে, কিছু বড় আম থাকে, তারা কি করে এই ছোট আমগুলো আলাদা করে কম দাম রাখে, আর বড় আমগুলো ধরো সেগুলো আমাদের বেশি দাম রাখে। ধরো তাদের ক্রয় পড়ছে আমাদের 50 টাকা করে, এখন 50 টাকা করে ক্রয় করা হলে সেখানে 60 টাকা করে 10 টাকা করে প্রতি জায়গায় আমাদের লাভ করবে। এখন ধরো ছোট আম যেগুলো আছে সেগুলো তারা 50 টাকায় বিক্রি করলো, কিন্তু বাড়তি যে বড় আমগুলো সেটা তারা 60 টাকার জায়গায় 70 টাকা বৃদ্ধি করে দিল। তাহলে দেখো ছোট আমের জায়গায় থেকে যেই টাকা তারা 10 টাকা করে লস খাইছে, বড় আম বিক্রি করে কিন্তু তারা সেই টাকা কিন্তু পোষায় নিচ্ছে। এই ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের পলিসি থাকে, যে একটা থেকে কিন্তু আরেকটা কিন্তু আয় কিন্তু ঠিকই তুলে নেবে বা তুলে নেবে, এইভাবেই তারা ব্যবসা পরিচালনা করে থাকে। তাহলে স্বভাবতই আমরা যারা বিনিয়োগকারীরা আছে তারা চায় যে তাদের যেই ক্রয়কৃত মূল্য আছে তার থেকে বেশি মূল্যে বিক্রয় করতে লাভ করতে চায়। তারপর কি আছে, কিন্তু স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চান ক্রয় মূল্যের থেকে বেশি মূল্যে সিকিউরিটি সময় বিক্রয় করতে, এবং কিন্তু অনেক সময় সিকিউরিটি সমূহ ক্রয় মূল্যের চেয়ে অনেক কম মূল্যেও বাজারে বিক্রি করতে হয়। অনেক সময় দেখো সিকিউরিটিগুলো যখন আমাদের শেয়ার বাজারে অনেক সময় মন্দা যায়, শেয়ারের দাম কমে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের কম মূল্যেও বিক্রি করতে হতে পারে।
আবার সর্বশেষ আছে কি, তারল্য বাজারের আকার ও পরিধি বা গভীরতা দ্বারা প্রভাবিত হয়, এবং বাজারে আকার ও গভীরতা যত বেশি হবে তারল্য তত বেশি হবে এবং তারল্য ঝুঁকি তত কম হবে। দেখো, তারল্য বাজারের আকার ও পরিধি গভীরতা দ্বারা পরিধি, তাহলে আমাদের যখন বাজারের আকার বা গভীরতা যত বেশি হবে তারল্য তত বেশি হবে এবং তারল্য ঝুঁকি তত কম হবে। মানে এটা কি বোঝাচ্ছে যে আমাদের যখন ব্যবসায়ী ক্ষেত্রে ধরো আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করছি, এখন 5 লক্ষ টাকায় আমার 1 লক্ষ টাকা তারল্য রাখতে হবে। আবার তারল্য বেশি রাখলে কিন্তু আমার বিনিয়োগটাও কম হবে। যদি আমি নগদ অর্থ যদি নিজের হাতের কাছে রেখে দিই সব কিছু, তাহলে কিন্তু আমার বিনিয়োগটা কম হয় সেই ক্ষেত্রে। তো বুঝতে পারছো যে তারল্য আকার যখন আমার ধরো 5 লক্ষ হবে, তখন আমি ধরো 1 লক্ষ টাকা আমি রাখলাম। তো এই ক্ষেত্রে আমাদের যখন তারল্যর আকার যখন বৃদ্ধি পাবে বা আমাদের যখন ব্যবসায়ের টাকা 50 লক্ষ হবে, তখন কিন্তু আমার 10 লক্ষ টাকা ব্যবসায় রাখতে হবে বা আমাদের তারল্যর আকারটাও বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম যে আমাদের যখন বিনিয়োগটা বৃদ্ধি পাবে, মানে বাজারের আকার বলতে আমাদের বিনিয়োগের কথা বোঝাচ্ছে যে আমাদের যখন 5 লক্ষ টাকা হলে আমাদের যেই পরিমাণ আমরা তারল্য রাখবো বা আমাদের নগদ অর্থ হাতে রাখবো, 50 লক্ষ টাকা বিনিয়োগ হলে বা 50 লক্ষ টাকা যদি আমি বাজারে বিনিয়োগ করি, সেই ক্ষেত্রে আরও বেশি পরিমাণ আমার নগদ হাতে রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের যেটা বলছে, বাজারের আকার এবং গভীরতা যত বেশি হবে তারল্য তত বেশি হবে এবং ঝুঁকি তত কম হবে আমাদের। বুঝতে পারলাম? তাহলে তারল্য যত বেশি হবে আমাদের বাজারের আকার এবং গভীরতা, তারল্য যত বেশি হবে এবং ঝুঁকি তত কম হবে। বুঝতে পারলা সবাই? কি দেখো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ এবং বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এতক্ষণ আমরা শিখলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দুই প্রকার, একটা কি ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হলো আর্থিক ঝুঁকি, আর একটা হলো আমাদের বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে দুই প্রকার ছিল, সেটা কি আমাদের সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। এখন ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ এবং বিনিয়োগকারী দুজনের দৃষ্টিকোণ থেকে আমাদের দেখো এটা হলো 3 প্রকার ব্যবসার ঝুঁকি, বিনিয়োগকারী এবং হলো ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দুইটা মিলিতভাবে আমাদের 3 প্রকার। সেটা হলো বিশেষ ঘটনার ঝুঁকি, ক্রয় ক্ষমতার ঝুঁকি, আর একটা হলো বিনিময়ের হার ঝুঁকি। দেখো, বিশেষ ঘটনার ঝুঁকিটা কি, আমাদের সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনার ফলে কোনো কোম্পানির সম্পত্তিতে বিনিয়োগের মূল বা ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে আমাদের কি বলা হয়, বিশেষ ঘটনার ঝুঁকি বলা হয়। মূল্য হবে ওইখানে। দেখো, সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো কারণে ঘটনার ফলে বা কোনো নির্দিষ্ট সম্পত্তিতে বিনিয়োগের মূল্য ও ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে আমাদের বিশেষ ঘটনার ঝুঁকি বলে। যেমন সরকার যদি একটি প্রয়োজনীয় ওষুধের দোকান লাইসেন্সে বাতিল করে দেয়, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফার্মে যারা বিনিয়োগ করছে তারা ক্ষতিগ্রস্ত হবে। মানে সম্পূর্ণ হঠাৎ করে দেখো, এই যে লকডাউনে আমাদের বলছে কি সব দোকানপাট বন্ধ রাখতে, শুধুমাত্র মুদি দোকান বা অন্যান্য যে সকল জরুরি সেবাগুলো আছে সেই সকল সেবাগুলো ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে আমাদের দোকানপাট বন্ধ থাকে। এখন যদি সরকারের যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি অন্যান্য যে একটা ধরো পোশাকের দোকানওয়ালা পেলো, তারা যদি এটা সিলগালা করে দেয় অথবা তাদের যদি ট্রেডমার্ক লাইসেন্স যদি বাতিল করে দেয়, এই কথা বলে না, তারা যদি দেখো লাইসেন্সটা যদি বাদ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হঠাৎ করে যেই লাইসেন্স বাদ করে দেওয়ার ফলে যেই ক্ষতির সম্ভাবনা হবে, তারা কি আমাদের এই ব্যবসায়ী বিশেষ ঘটনার ঝুঁকি হবে। এরপরে কি আছে আমাদের ক্রয় ক্ষমতার ঝুঁকি। দেখো, ক্রয় ক্ষমতার ঝুঁকি কি, আমাদের মুদ্রাস্ফীতির কারণে আমাদের সৃষ্টি হয় ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে। মুদ্রাস্ফীতির কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমাদের কি বলা হয়, ক্রয় ক্ষমতার ঝুঁকি বলা হয়, বা মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে আমাদের ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে। ফারজানা টুনি, এটা মুছে দাও। দেখো, তাহলে আমাদের মুদ্রাস্ফীতির কারণে
সৃষ্ট ঝুঁকির কারণে আমাদের যেই ঝুঁকি সৃষ্টি হয় সেটা আমাদের কি বলে, এই মুদ্রাস্ফীতি বা ক্রয় ক্ষমতার ঝুঁকি বলা হয়। এবং মুদ্রাস্ফীতির সাথে ক্রয় ক্ষমতার বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে মুদ্রাস্ফীতির সাথে আমাদের কী ধরনের সম্পর্ক বিদ্যমান? বিপরীত সম্পর্ক বিদ্যমান। এবং তারপরে কি, সুতরাং মুদ্রাস্ফীতি আমাদের বৃদ্ধি পায়, বিপরীত সম্পর্ক বিদ্যমান, এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে আমাদের মূল্য স্তর বৃদ্ধি পায় এবং ক্রয় ক্ষমতা হ্রাস পায়। যেমন মুদ্রাস্ফীতি বলতে আমাদের যেই প্রাইস লেভেলটা আছে সেটা বৃদ্ধি পাওয়া। এখন ধরো একটা চকলেটের দাম আমাদের 10 টাকা করে, একটা ডেইরি মিল্কের দাম 10 টাকা করে। এখন এটা তো কম মূল্যের জিনিস বললাম, তো সেই ক্ষেত্রে আমাদের দেখো মূল্য স্তর যে আছে, এখন হঠাৎ করে আমাদের এই মূল্য স্তরটা বৃদ্ধি পেয়ে গেল 15 টাকা করে। তাহলে ক্রয় ক্ষমতার যদি এটা যদি সাধারণ মূল্য স্তরটা বৃদ্ধি পেলে আমাদের মুদ্রাস্ফীতির কারণে ধরো একটা 10 টাকার চকলেট 15 টাকা হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। তখন সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই আমাদের এই 15 টাকা দিয়ে জিনিসটা ক্রয় করতে পারবে না। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে 10 টাকাতে 15 টাকা হলে এটা তো অনেকে ক্রয় করবে, কিন্তু একটা দামি জিনিসের ক্ষেত্রে, ধরো একটা ফ্রিজের ক্ষেত্রে চিন্তা করে দেখো, যে একটা ফ্রিজের দাম ছিল আমাদের 20,000 টাকা। তো এখন এই 20,000 থেকে এটা যদি মুদ্রাস্ফীতির কারণে ফ্রিজের দাম বৃদ্ধি পেয়ে আমাদের 30,000 টাকা হয়ে যায়, তাহলে এই 10,000 টাকায় বৃদ্ধির কারণে আমাদের অনেক ব্যক্তি কিন্তু, বা বাংলাদেশের অনেক একটি দেশের অনেক ব্যক্তি কিন্তু মুদ্রাস্ফীতির কারণে এই বৃদ্ধির ফলে অনেকেই ফ্রিজটা ক্রয় করতে পারবে না, তাই না? এই মুদ্রাস্ফীতি হলো আমাদের যে সাধারণ মূল্য স্তর আছে, মানে আমাদের এই যে সাধারণভাবে যেই মূল্যে আমরা ক্রয় করি সেই ক্রয়ের থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। যেমন আমার গত বছর হয়েছিল কি, পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতে, যে আমাদের সাধারণত পেঁয়াজের দাম 45 টাকা, 50 টাকা, অথবা 40 টাকা, অথবা 30 টাকায় থাকে, মানে এর কাছাকাছি থাকে। কিন্তু ঘাটতির কারণে, আমাদের চাহিদার বৃদ্ধির কারণে এবং উৎপাদন কম হওয়ার কারণে আমাদের পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়ে 200, 250, 300 টাকা পর্যন্ত আমাদের পেঁয়াজের মূল্য। এটা কিন্তু আমাদের সাধারণ মূল্য স্তর না। তাই এই সাধারণ মূল্য স্তর আমাদের বৃদ্ধির ফলে তারপরে এই সাধারণ মূল্য স্তর বৃদ্ধির ফলে আমাদের কি হয়, এই ক্রয় ক্ষমতাটা হ্রাস পায়। তখন কিন্তু 200-300 টাকা হয়ে গেলে এখন আমি যে 5 কেজি পেঁয়াজ কিনতাম, তখন কিন্তু আর 5 কেজি না কিনে 1 কেজি পেঁয়াজ কিনেই তার আগে, তাহলে আমাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেল। যে আমরা আগে 5 কেজি যেই টাকা দিয়ে 5 কেজির টাকা দিয়ে আমরা এখন 1 কেজি ক্রয় করতে হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের ক্রয় ক্ষমতাটা হ্রাস পায়। বুঝতে পারলে সবাই? এবার সুতরাং মুদ্রাস্ফীতি বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ প্রবাহকে প্রভাবিত করে। তাহলে আমাদের যেই প্রাপ্ত নগদ টাকা আছে এটা আমাদের মূল্য স্তরকে প্রভাবিত করে, এবং যে সকল প্রতিষ্ঠানে ফার্মের নগদ প্রবাহ সাধারণ মূল্য স্তরে পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় তাকে ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে। তাকে ক্রয় ক্ষমতার ঝুঁকি হলো কম। তাহলে যে সকল প্রতিষ্ঠানে ফার্মে নগদ প্রবাহ সাধারণ মূল্য স্তর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, যদি ধরো আমার হলো মূল্য স্তর বৃদ্ধি পেল, তার সাথে সাথে আমাদের বিক্রিটাও বৃদ্ধি পেল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রয় ক্ষমতার ঝুঁকিটা কম হবে। এবং যদি মূল্যটা বৃদ্ধির সাথে সাথে আমাদের বিক্রয়টা বৃদ্ধি না পায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রয় ক্ষমতার ঝুঁকিটা বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ পয়েন্ট দেখো, যে অপরপক্ষে যেসব ফার্ম নগদ প্রবাহ সাধারণ মূল্য স্তরের সাথে পরিবর্তন হয় না, এবং যেসব ফার্মের বিনিয়োগে নগদ প্রবাহের ক্রয় ক্ষমতা ঝুঁকি বেশি হয়, সেসব ফার্মে আমাদের বিনিয়োগের নগদ প্রবাহ ক্রয় ক্ষমতার ঝুঁকি বেশি হয়। বুঝতে পারলাম? তাহলে আজকে এই পর্যন্ত থাক আমাদের